বন্ধুরা, তোমাদেরকে তিনজন মানুষের কথা বলি। একজন হচ্ছেন জনাব সুফিয়ান। জনাব সুফিয়ান একজন কৃষক। অপরদিকে রকুনি রকুনি তিনি হচ্ছেন একজন জনপ্রিয় রন্ধনশিল্পী। অপরদিকে আরেকজন হচ্ছেন ডাক্তার জাফর। ডাক্তার জাফর তিনি নাম শুনে বুঝতে পারছো তিনি একজন কর্ণ বিশেষজ্ঞ, অর্থাৎ তিনি কানের একজন ডাক্তার। ঠিক আছে, এখন এই যে তিনজনের কাজ, এই তিনজনের কাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তোমরা কি কোনো পার্থক্য বের করতে পারো? তিনজনই কিন্তু কাজ করছে, তাই না? তিনজনই তার কাজের বিনিময়ে অর্থ তারা উপার্জন করছে, কিন্তু এই তিনজনের কাজের মধ্যকার পার্থক্যটা কি তোমরা বের করতে পারবে? যদি নাও পারো সমস্যা নেই, আজকের ভিডিও দেখার পর থেকে তোমরা বিভিন্ন ধরনের যে আমরা কাজগুলো দেখতে পারি সেই পেশাগুলোর মধ্যে তোমরা খুব সুন্দরভাবে সেগুলোকে আলাদা করতে পারবে। তো দেখো বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের যে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী সেই অধ্যায়টি শুরু করেছিলাম, এবং প্রথম ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে সম্পদ কি। আমি তোমাদেরকে বলেছিলাম যখনই কোনো বস্তু ব্যবহার করা যাচ্ছে সেটি তখন কি সম্পদে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? তোমাদেরকে বিভিন্ন ধরনের সম্পদ দেখিয়েছি, প্রাকৃতিক সম্পদ, মানবীয় সম্পদ এবং অর্থনৈতিক সম্পদ, তাই না? প্রাকৃতিক সম্পদের মধ্যে আবার অনবায়নযোগ্য সম্পদ, নবায়নযোগ্য সম্পদ, এগুলো দেখিয়েছি। এখন এইসব সম্পদগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখতে পাই এইসব সম্পদকে ভিত্তি করে। তো সেই কাজগুলো কি, আমরা আজকের ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি একটু আগে জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটি। দেখো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। আজকের পুরো ভিডিও জুড়ে আমরা জানার চেষ্টা করব যে অর্থনৈতিক কার্যাবলী কি, এবং আমরা কয় ধরনের অর্থনৈতিক কার্যাবলী দেখি, এবং পরবর্তীতে আমরা এই অর্থনৈতিক কার্যাবলীগুলোর মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা অর্থনৈতিক কার্যাবলী কি সেটি প্রথমে জেনে নিই। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ একজন কৃষক মাঠে কাজ করছেন, আরেকজন দেখছো যে কারখানায় শ্রমিক, সে কাজ করছে। ঠিক আছে, কোনো একটা ম্যানুফ্যাকচার করছে, অর্থাৎ ঠিক আছে সে কিছু একটা পণ্য উৎপাদনে সাহায্য করছে। আরেকজন শিক্ষক, দেখো আমার মতো হয়তো একজন জিওগ্রাফি শিক্ষক, তো তিনি জিওগ্রাফি পড়াচ্ছেন, ভূগোল পড়াচ্ছেন। আমরা এখানে একটা গ্লোব দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি আমরা ভূগোল পড়াচ্ছেন তিনি। তো এখন এই তিনজনের কাজকে আমরা অর্থনৈতিক কার্যাবলী বলছি। তো যখন আমরা এই তিনজনের কাজকে অর্থনৈতিক কার্যাবলী বলছি, তার পিছনে কিছু সুস্পষ্ট কারণ আছে। সেই কারণগুলো কি কি সেটা একটু দেখি, যে কেন আসলে অর্থনৈতিক কার্যাবলী বলছি। তাহলে অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞাটি আসলে কি, সেই সংজ্ঞাটি একটু আমরা দেখে নিই। দেখো, পণ্য সামগ্রী এবং সেবা কার্যের উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো যে মানবীয় আচরণের প্রকাশই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। ঠিক আছে, অর্থাৎ পণ্য সামগ্রী এবং সেবা কার্যের যে উৎপাদন, সেটার বিনিময় এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত মানবীয় আচরণকে আমরা অর্থনৈতিক কার্যাবলী বলছি। দেখো একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পণ্য সামগ্রী উৎপাদিত হলো, সেবা কার্যের উৎপাদনও হলো, বিনিময় হয়েছে, ধরো বিনিময় পণ্যের বিনিময় হলো, বা পণ্য দিল একজন আরেকজনকে, সেগুলো ব্যবহারও হলো, কিন্তু সেখানে যদি অর্থের কাজটি না থাকে, ব্যাপারটা একটু দেখো, তখন সেটা কিন্তু অর্থনৈতিক কার্যাবলী হবে না। অপরদিকে অর্থনৈতিক কার্যাবলী হতে হলে অবশ্যই সেখানে অর্থের সম্পর্কটি থাকতে হবে। ধরো এই যে ধরো কৃষক, তিনি যেমন কি করছেন, মাঠে সে ফসল ফলাচ্ছেন, সেটির বিনিময়ে কিন্তু সে অর্থ উপার্জন করবে, তাহলে এটি একটা অর্থনৈতিক কার্যাবলী। শ্রমিকেরা কারখানায় ম্যানুফ্যাকচারিং এর কাজ করছেন, তারা কাজের বিনিময়ে পারিশ্রমিক পাবেন, সম্মানী পাবেন, তাহলে তারাও কি বলতো, এটিও একটা অর্থনৈতিক কার্যাবলী। শিক্ষক যিনি তোমাদেরকে পড়াচ্ছেন, এই শিক্ষকও তার কাজের বিনিময়ে একটি সম্মানী কিন্তু পেয়ে থাকেন। এই যে শিক্ষক যখন সম্মানী পেয়ে থাকেন বা একটা টাকার পরিমাণ সে কিন্তু পাচ্ছে, অর্থ তিনি পাচ্ছেন, এই জন্য এগুলোকে আমরা অর্থনৈতিক কার্যাবলী বলছি। অপরদিকে আমরা কিন্তু অনেক ধরনের সংগঠন দেখি যারা কিন্তু পড়ানোর বিনিময়ে কোনো টাকা নেন না, যেমন পথ শিশুদের অনেকে পড়ায়, অনেক ধরনের সংগঠন আমরা দেখি। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে একটা সংগঠন আছে। সেই সংগঠনটি প্রতি বিকালে সেই সংগঠনে মানুষ কি করে, সেখানকার ছোট ছোট বাচ্চা, সুবিধাবঞ্চিত যে শিশুগুলো আছে তাদেরকে নিয়ে বসে তাদের সাথে বিভিন্ন তাদেরকে পড়ায়। সংগঠনটির নামও খুব সুন্দর, তরি।
তাই না বন্ধুরা? তাদের এই তরি অর্থাৎ নৌকার উপরে তারা চাচ্ছে সকল সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে তারা একটা সুন্দর সমাজ করতে। তারা কিন্তু তার বদলতে কোনো টাকা পয়সা নিচ্ছে না, এখানে কিন্তু অর্থের বিনিময়টি হচ্ছে না। তাহলে এই যে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজগুলো, এগুলোকে কিন্তু আমরা যখন অর্থের বিনিময় হচ্ছে না, তখন সেগুলোকে কিন্তু আমরা অর্থনৈতিক কার্যাবলী বলবো না। যখনই সেখানে অর্থের বিনিময়টি হবে, তখনই তাকে আমরা অর্থনৈতিক কার্যাবলী হিসেবে অভিহিত করব। বোঝা গেল? তাহলে পণ্য সামগ্রী উৎপাদন, পণ্য সামগ্রী এবং সেবা কার্য, এর ভিতর দেখো যে প্রথমত এখানে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করছে, এই জায়গায় পণ্য সামগ্রী উৎপাদন করছে, এবং শিক্ষক যেটি দেন সেটি হচ্ছে এক ধরনের সেবা কার্যের ভিতর পড়ে। শিক্ষকের শিক্ষকতা, ডাক্তারের ডাক্তার, ইঞ্জিনিয়ারের যে ইঞ্জিনিয়ারিং যেটি হয়, রিক্সা চালক যে রিক্সা চালনা করেন, সেগুলো সবই সেবা কার্যের মধ্যে পড়ে। একটু পরে আমরা সেগুলো জানবো। তো এগুলো সবই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী, কারণ এখানে অর্থের বিনিময়টি কিন্তু হয়ে থাকে। অর্থের বিনিময়টি যদি না হয়, তাহলে কিন্তু এগুলো অর্থনৈতিক কার্যাবলী হিসেবে কোনোভাবেই গণ্য হবে না। এটি খুব ভালোভাবে মনে রাখবে বন্ধুরা, ঠিক আছে? তো দেখো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে অর্থনৈতিক কার্যাবলীকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আমরা অর্থনৈতিক কার্যাবলীকে 3 ভাগে ভাগ করতে পারি। আমরা অর্থনৈতিক কার্যাবলীকে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। আমি যখন বলেছিলাম যে সুফিয়ান সাহেবের কথা, রকিনী, জনাবা রকিনীর কথা, এবং যে পরবর্তীতে আরেকজনের কথা যখন বলেছিলাম ডাক্তার জাফর, তাদের কথা, যে এদের কার্যাবলী, এদের যে অর্থনৈতিক এই কাজগুলো, এগুলো সবগুলোই এক একটা অর্থনৈতিক কার্যাবলী, কারণ তারা তাদের কাজের বিনিময়ে অর্থগুলো পাচ্ছেন, ঠিক আছে? এবং এর সাথে সেবা কার্য অথবা পণ্য সামগ্রী উৎপাদন হচ্ছে, তার বিনিময় হচ্ছে, ব্যবহার হচ্ছে, এগুলো সবগুলোই তাহলে অর্থনৈতিক কার্যাবলী, তাদের 3 জনের কাজ। এতটুকু তাহলে আমরা ক্লিয়ার হলাম, এগুলো তাদের মধ্যকার একটা মিল। পরবর্তী যেটি, তাদের এই কাজগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, আর একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, আর একটা হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এখন প্রশ্ন হচ্ছে, কার কাজটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, কার কাজটি আসলে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, আর কার কাজটি আসলে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী? এটি সম্পর্কে জানবো। এক এক করে যখন আমি এই 3টে সম্পর্কে ব্যাখ্যা দেব, তখনই কিন্তু তোমরা জেনে যাবে যে কার কাজটি কি হিসাবে আমরা দেখছি। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে যদি দেখি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। দেখো, এখানে একজন কৃষক, তিনি সবজি লাগাচ্ছেন মাঠে, অর্থাৎ তিনি চাষ করছেন তার শস্যগুলো। আরেকজন, এখানে দেখতে পাচ্ছি খনি শ্রমিকরা খনি থেকে কি করছে বলতো? খনি উত্তোলন করছে। দুটো কাজ আমরা দেখতে পাচ্ছি। এই কাজ দুটোকে আমরা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী হিসেবে অভিহিত করে থাকি। বন্ধুরা, আমি কোথাও যদি অর্থনীতি বলে থাকি, সেই জায়গাগুলো কিন্তু অর্থনৈতিক কার্যাবলী হবে, এটি মনে রাখবে, ঠিক আছে? যেহেতু অর্থনৈতিক কার্যাবলী, তাহলে সেখানে অর্থনীতির সাথে অনেক সময় গুলিয়ে যায়। তো দেখো, প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে কোনগুলো আসলে? তাহলে একেবারে প্রকৃতিকে সরাসরি ব্যবহার করা হয় যে কাজগুলোতে। দেখো, যখন একজন কৃষক, সে যখন শস্য চাষ করছে, সে প্রকৃতিকে সরাসরি ব্যবহার করছে। একজন খনি শ্রমিক, তিনি যখন খনি থেকে উত্তোলন করছেন খনিজগুলো, সে কিন্তু প্রকৃতিকে সরাসরি ব্যবহার করছেন, তাই না? তো যখন মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে, তখন সেই কার্যাবলীগুলোকে আমরা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী হিসেবে অভিহিত করে থাকি, ঠিক আছে? এখানে আমরা কৃষককে দেখি যারা পশু শিকার করে, দেখো একেবারে প্রকৃতির সাথে সরাসরি কাজ করে। মৎস্য শিকার করে যারা, অর্থাৎ জেলে যারা, কাঠ চেরাই করে যারা, ঠিক আছে, কাঠুরে, পশুপালন করছেন যারা, খনিজ উত্তোলন করছেন যারা, কৃষিকার্য, এগুলো সবই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। বোঝা গেল বন্ধুরা? দেখো একটা ব্যাপার, যে আমি যদি কৃষকের কাজটি বলি, কৃষিকাজের ক্ষেত্রে কি করে বলতো? সে প্রথমে বীজ বপন করলো, এটা বীজ না, যদি এখানে সবজি হয়ে গেছে, ধর এখানে বীজ বপন করলো, পরবর্তীতে সেই বীজ হচ্ছে প্রকৃতিতে অঙ্কুরিত হয়ে কিন্তু শস্যে পরিণত হয়, তাই না? তো দেখো, প্রকৃতি, সে বীজ বপন করলো এবং বীজটি বড় হওয়ার জন্য সে হয়তোবা কিছু পানি দিল, হয়তোবা কোনো সার দিলেও দিতে পারে, কিন্তু প্রকৃতি কিন্তু এখানে বড় ভূমিকা রাখছে এই বীজটিকে এরকম একটা শস্যে পরিণত করার ক্ষেত্রে, তাই না? এটি প্রকৃতির একটা পুরস্কার স্বরূপ, এবং মানুষ প্রকৃতির অবদানকে পুরস্কারের মতো কিন্তু গ্রহণ করে। বোঝা গেল বন্ধুরা? তো আমরা কিন্তু প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে দেখলাম। এখন বাংলাদেশের অধিকাংশ মানুষই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু জড়িত। কারণ কি? বাংলাদেশের অধিকাংশ মানুষই যেহেতু গ্রামে থাকে, এই জন্য, এবং গ্রামের দিকে আমরা জানি কি বলতো, বেশিরভাগই কৃষি নির্ভর আমরা সমাজ ব্যবস্থা দেখতে পারি বাংলাদেশে। এই জন্য বাংলাদেশে আমরা অধিকাংশই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কিন্তু দেখতে পারি, এবং বিশ্বের যে তৃতীয় বিশ্বের দেশগুলো আছে, সেগুলোতে আমরা কিন্তু এরকম প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী দেখে থাকি বেশি। তো দেখো বন্ধুরা, আমরা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী দেখলাম। এখন আমি যদি কৃষক জনাব সুফিয়ানের কথা বলি, তাহলে দেখো তোমাদের মাথায় কি আসছে? যে সুফিয়ান প্রকৃতিকে ব্যবহার
ব্যবহার করে সরাসরি সে শস্য উৎপাদন করছে। তাহলে জনাব সুফিয়ানের কাজটি কি বলতো? প্রথম পর্যায়ের একটি অর্থনৈতিক কার্যাবলী। বোঝা গেল বন্ধুরা? তো দেখো, আমরা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী পেলাম, আমাদের প্রশ্নের 1 ভাগের উত্তর আমরা পেয়েছি। পরবর্তীতে আমরা দেখবো দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এখানে দেখো একজন কি করছে, রন্ধনশিল্পী, তিনি রান্না করছেন, ঠিক আছে, রন্ধন কার্য করছেন। আরেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কারখানা হচ্ছে তারা পণ্য উৎপাদন করছেন, ম্যানুফ্যাকচারিং যাকে আমরা বলি ইংরেজিতে, ঠিক আছে, পণ্য প্রস্তুত, জটিল যন্ত্রপাতি তারা প্রস্তুত করছেন। তো এই যে প্রস্তুতকরণ যে কাজগুলো, সেগুলোকে আমরা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী বলি। একটা ব্যাপার দেখো খনিতে খনিজ উত্তোলন করলো শ্রমিকরা, সেটা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এবং পরবর্তীতে কারখানায় এসে, ধরো লোহার কারখানায় এসে আসলো, ঠিক আছে, লোহার কারখানায় এসে সেই লোহাগুলো থেকে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করা হলো। তাহলে লোহার কারখানায় দেখো প্রথম পর্যায়ের উৎপাদিত পণ্যগুলো ব্যবহার করে এই কারখানায় কিন্তু নতুন পণ্য উৎপাদন করা হচ্ছে, তাই না? এবং যার ফলে আগের পণ্যটার উপযোগিতা বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ সেটার ব্যবহার্যতা বৃদ্ধি করা হচ্ছে। তো দেখো এই যে আবার এই যে যিনি রান্না করছেন, কৃষক ধরো শস্য উৎপাদন করছে, শাকসবজি উৎপাদন করছে, এই রন্ধনশিল্পী কি করছেন, সেই শাকসবজিগুলো বাজার থেকে কিনে এনে তিনি সেগুলো রান্না করছেন। অর্থাৎ প্রথম পর্যায়ে উৎপাদিত যে শস্যগুলো, সেই শস্যগুলো বা পণ্যগুলো বা যে বস্তুগুলো, সেগুলো ব্যবহার করে কিন্তু তিনি তার কাজটি করছেন এবং তিনি অর্থ উপার্জন করছেন। তাহলে এগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের যে কার্যাবলী, সেই কার্যাবলীতে মানুষ প্রথম পর্যায়ের কার্যাবলীতে যে উৎপাদিত সামগ্রী, সেই সামগ্রীগুলোকে কার্যাবলী দ্বারা উৎপাদিত সামগ্রীকে গঠন করে, সেগুলোর হচ্ছে আকার পরিবর্তন করে, ঠিক আছে, উপযোগিতা বৃদ্ধি করে। যেমন ধরো এখানে একটা লোহা থেকে ধরো কোনো একটা যন্ত্র তৈরি করা হলো, তাহলে আকার পরিবর্তন করা হলো, তার হচ্ছে উপযোগিতা বৃদ্ধি করা হলো, তাই না? যেমন ধরো শুধুমাত্র একটা টমেটো, ইনি হয়তো বা কি করলেন, সে টমেটো থেকে একটা সস বানালেন, তাহলে দেখো টমেটোর উপযোগিতা বৃদ্ধি পেল না? শুধু টমেটোর কেজি হয়তো বা 30 টাকা কেজি, কিন্তু একটা টমেটোর সসের বোতলের দাম কিন্তু সেটি 150 টাকার উপরে চলে যাবে। আমার ঠিক দামটি মনে নেই, দামটি আমার জানা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে বললাম। তাহলে দেখো ইনি কিন্তু উপযোগিতা বৃদ্ধি করলেন এবং বৃদ্ধি করে সেগুলো কিন্তু আবার তিনি বিক্রয় করছেন। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি? আবার দেখো এই যে লৌহ আকরিক উত্তোলন করলেন, তা থেকে আমরা লোহার শলাকা তৈরি করলাম, অথবা পেরেক, টিন, ইস্পাত এগুলো ব্যবহার করলাম, এভাবে বিভিন্ন দ্রব্যে কিন্তু আমরা পরিণত করছি। তাহলে যখন আমরা প্রথম পর্যায়ে উৎপাদিত সামগ্রীগুলোকে আমরা কিছুটা পরিবর্ধন করতে পারি, উপযোগিতা বৃদ্ধি করব তার এগুলোকে, তখন আমরা নতুন ধরনের পণ্য উৎপাদন পরিণত করব বা নতুন ধরনের দ্রব্যে পরিণত করব, তখন সেই যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আমরা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী হিসেবে অভিহিত করছি। হ্যাঁ, রন্ধন কার্য থেকে অত্যন্ত জটিল যন্ত্রপাতি প্রস্তুতকরণ, এই সব কিছুই কিন্তু দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমি যখন তোমাদেরকে জনাব রকুনির কথা বলেছি, তিনি তাহলে কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী করছেন? দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। কারণ কি, তিনি যেহেতু একজন রন্ধনশিল্পী, তিনি রান্না করেন, একজন শেফ, তিনি রান্নার মাধ্যমে তিনি হচ্ছে অর্থ উপার্জন করে থাকেন, তাহলে এটি হচ্ছে একটি দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। বোঝা গেল বন্ধুরা? তো দেখো পরবর্তীতে আমরা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী বলবো। আমাদের একদম প্রথমে আমি যখন 3 জন মানুষের কথা বলেছি, 2 জন মানুষকে বুঝিয়ে গেছি কি করছে, তৃতীয় জন কি করছে সেটা বুঝে গেছি। ডাক্তার জাফর, তিনি যে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী করছেন সেটা আমরা বুঝে গেছি, কিন্তু কেন সেটি একটু জানা দরকার, তাই না? সেটি সম্পর্কে জানবো। আচ্ছা, একটা কথা একটু বলে দিই যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীকে আমরা বলে থাকি প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এবং দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীকে আমরা বলি সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীকে বলি আমরা টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তোমরা একটু ভালোভাবে এগুলো খেয়াল রাখবে। তো তোমরা বড় ক্লাসে যখন যাবে তখন দেখবে পরবর্তীতে টারশিয়ারির উপরেও আছে কোয়ার্টারি, কুইনারি, এরকম ভাগ আছে, যদিও তুমি এখন এতটুকু জানলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তৃতীয় পর্যায়ের কার্যাবলীতে মানুষ উৎপাদন কার্য কোনো করে না, এগুলো ব্যতীত অন্যান্য উপায়ে সে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে। অর্থাৎ সরাসরি কোনো ধরনের সে কি করছে না বলতো, নতুন কোনো বস্তু উৎপাদন না করে বরঞ্চ বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করছে। ধরো কারখানায় তৈরি হলো একটা কম্পিউটার, ঠিক আছে, সেই কম্পিউটারগুলো দিয়ে
কম্পিউটারগুলো দিয়ে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সে কাজ করছে, তাহলে দেখো সে সেবা বস্তু উৎপন্ন করছে, সেবা কার্য উৎপাদন করছে, তাই না? এই যে সেবা কার্যগুলো সেগুলো হচ্ছে আমরা কি বলছি না, সেগুলো কিন্তু আমরা সেবা কার্য উৎপাদন যে করছে সেই সেবা কার্যগুলোকে আমরা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী হিসেবে অভিহিত করছি। আমরা এই যে যা সেবা কার্য দেখি, অর্থাৎ যেখানে সরাসরি উৎপাদন ব্যাপারটি আসলে থাকে না, বরঞ্চ সেবার একটা ব্যাপারটি এখানে থাকে, তখন সেটিকে আমরা কিন্তু অর্থাৎ এগুলো হচ্ছে সার্ভিস সেক্টর, ঠিক আছে? এগুলো হচ্ছে সার্ভিস সেক্টর। তো দেখো আমরা এখানে কি করে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে উৎপাদিত যে বস্তুগুলো সেগুলো হচ্ছে উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবা কার্য উৎপাদন করে। দেখো কোনো দেশের উৎপাদিত পণ্যের উদ্ধৃতাংশ হচ্ছে যদি ঘাটতি অঞ্চলসমূহে প্রেরণ করলে ওই বস্তুর উপযোগিতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো দেশে উৎপাদিত পণ্য যদি বেঁচে যায়, পরে যে জায়গাগুলোতে ঘাটতি আছে সেখানে যদি পাঠায়, তাহলে কিন্তু বস্তুগুলোর উপযোগিতা বৃদ্ধি পায়, তাই না? এটা সম্ভবপর হতে পারে ব্যবসার মাধ্যমে। যেমন একটা জায়গায় দেখো তোমরা হয়তো বা বগুড়ার কাঁচামরিচ তুমি বগুড়া থেকে বরিশালে আসছে বা ঢাকায় আসছে ধরো, তাহলে দেখো এগুলো কিন্তু ব্যবসার মাধ্যমে, যারা এই যে মরিচের ব্যবসা করেন এরকম বিভিন্ন ধরনের ব্যবসা আছে, তাই না? তো এই ব্যবসার মাধ্যমে এটা সম্ভব হয়, বাণিজ্য পরিবহন এগুলোর মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে তোমাকে, তাই না? তো দেখো পাইকারি বিক্রেতা যারা তোমার পাইকারি বিক্রি করে, খুচরা বিক্রেতা, দোকানদার যারা, ফেরিওয়ালা, পরিবেশক, এজেন্ট, ব্যাংকার, শিক্ষক, যিনি তোমাকে পড়াচ্ছেন, এরা সবাই, নার্স, আইনজীবী, যিনি রিক্সা চালাচ্ছেন, এরা সবাই কিন্তু তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীতে সংযুক্ত, ঠিক আছে? এরা সবাই কিন্তু সেবা কার্য উৎপাদন করছেন, এই জন্য তাদেরকে আমরা কি বলছি বলতো, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। মনে থাকবে তোমাদের বন্ধুরা? তো দেখো আমরা যে আমাদের যে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কি, ডাক্তার জাফর তাহলে কিসে বলতো, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীতে তিনি সংযুক্ত আছেন। বোঝা গেল? আমরা তাহলে বুঝে গেলাম যে ডাক্তার জাফর হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর একজন ব্যক্তি। তো এখন আমরা দেখি আমরা বুঝেছি কিনা। তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ, একজন মাছ ধরছে, একজন রিক্সা চালাচ্ছেন এবং আরেকজন হচ্ছে তিনি মৃৎশিল্প করছেন, ঠিক আছে? অর্থাৎ তিনি হচ্ছে মাটি দিয়ে তিনি কিছু একটা তৈরি করছেন। আমার প্রশ্ন হচ্ছে, ছবিগুলো খুব ভালোভাবে দেখো, একদম চট করে উত্তরটি দেবে না, আগে একটু দেখবে তারপর বলবে, কারণ এখানে একটু টুইস্ট আছে। তো তোমরা আমাকে একটু বলবে যে এইখানে এই যে ব্যাপারগুলো ঘটছে এগুলো কোন পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, তোমরা একটু আমাকে বলো। আমি তোমরা হচ্ছে তোমাদের যে কমেন্ট সেকশনে সেগুলো একটু লিখে দেবে, আমি তোমাদেরকে এটি এখন উত্তরটি বলে দিচ্ছি। ধরো আমরা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীকে পি দিয়ে চিহ্নিত করলাম, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীকে এস দিয়ে, এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীকে আমি টি দিয়ে কিন্তু চিহ্নিত করলাম, ঠিক আছে? তো দেখো আমরা এখন এটা একটু দেখে নিই যে এই জিনিসটি কি হলো। এখানে দেখো একজন কামার, তিনি কি করছেন, মাটির জিনিস তৈরি করছেন, আর একজন হচ্ছেন মাছ ধরছেন, আর একজন রিক্সা চালাচ্ছেন। তাহলে একদম প্রথম আমরা যাকে দেখতে পাই মাছ ধরছেন, তিনি কি করছেন বলতো, প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী, প্রকৃতিকে সরাসরি ব্যবহার করে কিন্তু তিনি এই কাজটি করছেন। তাহলে এটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী হিসেবে কিন্তু অভিহিত হবে, তাই না বন্ধুরা? পরবর্তীতে আমরা যদি দেখি হচ্ছে যে রিক্সা যিনি চালাচ্ছেন তার কাজটি কি বলতো, তিনি হচ্ছে তৃতীয় পর্যায়ে অর্থাৎ টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি, তিনি এর ভিতর কিন্তু এই কর্মকাণ্ডে কিন্তু তিনি জড়িয়ে আছেন। এবং এই পরবর্তী যিনি মানুষটি আছেন তিনি আসলে কোন কার্যাবলী করছেন, তিনি কি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী করছেন, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী করছেন, নাকি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী করছেন? তিনি আমি বলেছি যেহেতু কামার, দুঃখিত, কামার যদি বলে থাকি কুমার হবে বন্ধুরা, ঠিক আছে? কুমার, যারা মাটি দিয়ে বস্তু তৈরি করে তাদেরকে আমরা কুমার বলে থাকি। তো দেখো তিনি যেহেতু সরাসরি নিজেই কুমার হিসেবে তাকে বলেছি, তিনি যেহেতু মাটিগুলো ব্যবহার করে নতুন পণ্য তৈরি করছেন, অর্থাৎ প্রকৃতিকে তিনি সরাসরি ব্যবহার করছেন, তাহলে তিনি কি বলতো, তিনি একজন প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে একজন ব্যক্তি। বোঝা গেল বন্ধুরা? তাহলে আমরা অর্থনৈতিক কার্যাবলীগুলোর মধ্যেকার পার্থক্যগুলো কিন্তু তাহলে ধরতে পারলাম। তাহলে বন্ধুরা আমরা আজকে জানলাম যে অর্থনৈতিক কার্যাবলী কি, এবং প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কি, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কি, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কি, সেগুলো কিন্তু সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা কিন্তু পেয়ে গেলাম। আমরা মনে হয় তোমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় এগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে জানবে। বন্ধুরা আমি নিজে হচ্ছে ডিবেট করি, আমার অনেকগুলো ডিবেট আমি এই অর্থনৈতিক কার্যাবলী দিয়ে আমি ডিবেটগুলো জিতে এসেছি।
ঠিক আছে? তো তোমরা যদি এখন এগুলো ভালোভাবে বোঝো, আমার মনে হয় তোমাদেরকে আরো যদি বিতর্ক করার আগ্রহটি থাকে, তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় যদি এই রিলেটেড সাবজেক্ট পাও বা যদি বিষয় পাও, মোশন পাও যেটাকে বলা হয়, তাহলে কিন্তু তখন তোমরা সেটিকে কাজে লাগাতে পারবে, তাই না বন্ধুরা? তো তাহলে বন্ধুরা আমরা আজকের ক্লাসটি দেখে নিলাম কিভাবে অর্থনৈতিক কার্যাবলীগুলো কি কি এবং সেগুলো কোন পর্যায়ের সাথে কি কি কার্যাবলীগুলো জড়িত। ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।